৯ অগাস্টের পর আমরা আশীর্বাদ ট্রুথের তরফে দফায় দফায় একাধিক আরজিকর ইস্যুকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তার মধ্যে হালেই বেশ কিছু প্রতিবেদনে আমার বেশ কিছু দর্শক বন্ধুদের তরফে কমেন্ট বক্সে লেখা হচ্ছিল যে এবার আরজিকর ইস্যু ছেড়ে অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলা দরকার। একেবারেই ঠিক বলেছেন, আর সেটা আমরা করেওছি। আরজিকর ইস্যু নিয়ে কথা বলার মাঝে আমরা লাদাখের সোনাম ওয়াংচুকের আন্দোলন নিয়েও কথা বলেছি বন্যা পরিস্থিতি নিয়ে। একই সঙ্গে আমরা কথা বলেছি আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ঠিক কতটা জলে রয়েছে সেই বিষয়েও। কিন্তু এবার আসুন আলোচনা করি 13ই নভেম্বর, যেখানে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ, তার ঠিক 48 ঘন্টা আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কতটা জলে রয়েছে এই উপনির্বাচনে। কারণ এই উপনির্বাচনে সবচেয়ে বড় ইস্যুই হচ্ছে আরজিকর কাণ্ড, এমনটাই মনে করে রাজ্যের আপামর জনগণ। একই সঙ্গে ঠিক এটাই মনে করে আমাদের রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক, ভোট সমীক্ষক এবং একই সঙ্গে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির বিভিন্ন প্রতিবেদক, প্রতিনিধি এবং স্বনামধন্য অ্যাঙ্কারেরা। কিন্তু বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস এই আরজিকর কাণ্ডের আবহের মধ্যে দাঁড়িয়ে যেভাবে এবারের এই 6টি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণের আগে নিজেদের প্রচার অভিযান চালালো, তাতে করে একটা বিষয় স্পষ্ট হলো যে আরজিকর কাণ্ডকে সামনে রেখেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। নন্দীগ্রাম সিঙ্গুর আবহাওয়াকে কেন্দ্র করে ঠিক যে ভুলটা করেছিল তৎকালীন রাজ্যের শাসক দল সিপিআইএম এবং তৎকালীন শাসক দল সিপিআইএম এর প্রধান নেতা তথা মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, সেই ভুলটা এবার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই 24-এর 6 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে একেবারেই করল না। অর্থাৎ নন্দীগ্রাম সিঙ্গুর আবহাওয়াকে কেন্দ্র করে যেভাবে সেই সময় তৎকালীন শাসক দল সিপিআইএম রাতারাতি ব্যাকফুটে চলে গেছিল এবং তারপর শত চেষ্টা করেও তারা আর ফ্রন্ট ফুটে ফিরতে পারে না এবং সবশেষে 2011 সালে রাজ্যে ঘটে গেছিল পালাবদল, ঠিক সেই একই ধরনের গণ আন্দোলন গত 2.5 মাস ধরে প্রত্যক্ষ করেছি আমরা। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের আগে আরজিকর কাণ্ড যখন সবচেয়ে বড় জ্বলন্ত ইস্যুতে পরিণত হয়, সেই সময় ধীরে চলো নীতি নেওয়া হয়। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা আরজিকর ইস্যুকে কেন্দ্র করে কোনো রকম বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। যদিও তারও মধ্যে তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের বেশ কিছু নেতা নেত্রী বেশ কিছু অসঙ্গত মন্তব্য করেও বসেন। কিন্তু তারপরেও যখন বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হলো, তারপর থেকে গত 1 মাস ধরে তৃণমূল কংগ্রেস যে প্রচার অভিযান করছে, তাতে করে একটা বিষয় জলের মতো স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো যে বিধানসভা উপনির্বাচনের 6টি আসনের মধ্যে 5টি গোল তারা দিতে একেবারেই প্রস্তুত। আর একই সঙ্গে মাদারিহাটে যে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে তাও জলের মতো স্পষ্ট। আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে 13ই নভেম্বর, যেখানে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ, তার আগে আসুন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কতটা জলে দাঁড়িয়ে তাই নিয়েই হোক আজ আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, আর আপনার কমেন্ট আজ অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর একই সঙ্গে আলোচনা শুনতে শুনতে একটা লাইক এখনই করে দিন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শাসক দল কতটা জলে রয়েছে সেই জল একবার মাপা যাক। 2024 লোকসভা নির্বাচনে আমরা যেখানে দেখলাম নরেন্দ্র মোদীর ঝড় মুখ থুবড়ে পড়ল,
আপকি বার 400 পারের ঢোল পেটানো নরেন্দ্র মোদীর দল বিজেপি 240 আসনেই আটকে গেল। ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম 24-এর লোকসভা নির্বাচনে যখন সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযানে ব্যস্ত সকল রাজনৈতিক দল, তার মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরাসরি বলে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনকে আঞ্চলিক স্তরে নামিয়ে দিয়েছে। অর্থাৎ ঠাড়ে ঠোড়ে তারা বলতেই চেয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের জাত মেরে দিয়েছে। আর কেনই বা লোকসভা নির্বাচনকে আঞ্চলিক স্তরে নামাবে না তৃণমূল কংগ্রেস? তার অন্যতম কারণই তৃণমূল কংগ্রেসের জন্ম একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে। যদিও পরবর্তীকালে ন্যাশনাল পার্টির তকমা পায়, কিন্তু সেই তকমাও নরেন্দ্র মোদীর দল বিজেপি রাজনৈতিক প্যাঁচ কষে কেড়েও নেয়। আর বর্তমানে তৃণমূল কংগ্রেস সেই জাতীয় রাজনৈতিক দলের তকমা পাওয়ার জন্য লড়াই লড়ে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া সমানভাবেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে আমরা 24-এর লোকসভা নির্বাচনে দেখেছি সমগ্র প্রচার অভিযানটাই আঞ্চলিক স্তরে এবং বিভিন্ন আঞ্চলিক সমস্যাকে কেন্দ্র করে চালাতে। ঠিক সেই একই প্রবণতা আমরা এবার দেখতে পাচ্ছি এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, যেখানে রাজ্য জুড়ে 9 আগস্টের পর শাসক বিরোধী এক বড় গোষ্ঠী সামনে উঠে আসে নাগরিক সমাজ হিসাবে, এবং যারা দফায় দফায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গত 13 বছরে উঠে আসা একাধিক দুর্নীতির প্রসঙ্গকে সামনে রেখে আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে তেড়ে ফুঁড়ে ওঠে। ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যেই একটা প্রসঙ্গ উঠে আসে। তাহলে কি এবার শাসক দল তৃণমূল কংগ্রেস আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনে টাটা বাই বাই করতে চলেছে? পাশাপাশি কথা হতে শুরু করে এইবার তৃণমূল কংগ্রেসের পরিণতি হতে চলেছে ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের সেকেন্ড টার্মে সিপিআইএম এর যে পরিণতি হয়েছিল ঠিক সেই পরিণতি। একই সঙ্গে রাজ্যের একাধিক বিরোধী দলের নেতানেত্রীরা এটাও বলতে শুরু করেছিলেন যে রাজ্যের শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যের সাধারণ জনগণ। কিন্তু 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট যখন ঘোষণা হলো এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেসের তরফে গত 1 মাস ধরে 6 কেন্দ্রে যেভাবে প্রচার অভিযান করা হচ্ছে এবং সেই প্রচার অভিযানে মানুষের যে সমর্থন, মানুষের যে ভিড় চোখে পড়ছে, তাতে করে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের এই যুক্তি এখনো পর্যন্ত মানা সম্ভব হচ্ছে না আশীর্বাদ ট্রুথের তরফে। কিন্তু একই সঙ্গে আমাদের আলোচনা করতে হবে যে ভোট গ্রহণের আগে তৃণমূল কংগ্রেস ঠিক কতটা জলে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে আসুন 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে 6 জন প্রার্থী কারা কারা এবার বিজেপি এবং সিপিআইএম এবং কোথাও আইএসএফ এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন সেই দিকে একবার নজর দেওয়া যাক। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হারোয়া, মেদিনীপুর এবং তালডাঙ্গা, এই 6টি বিধানসভা কেন্দ্রে 13 তারিখ হতে চলেছে উপনির্বাচনের ভোট গ্রহণ, যার ফলাফল 23 তারিখ আমাদের সকলের সামনে সকাল সকাল বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জল জল করে ফুটে উঠতে চলেছে। কিন্তু এই 6টি কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের তরফে যে 6 জন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তার জন্য সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির আস্থার ওপরেই ভরসা এবং বিশ্বাস রেখেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়, মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্প, নৈহাটিতে প্রার্থী করা হয়েছে সনদ দেকে, হাওড়ায় বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজয় হাজরা, তালডাংরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। অর্থাৎ এই 6 কেন্দ্রের যে প্রার্থীরা, সেই প্রার্থীরা কিন্তু ইতোমধ্যেই প্রচার অভিযানে বেশ টাফ ফাইট দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্য বিরোধী দল কংগ্রেস সিপিআইএম জোট এবং আইএসএফকে। আবার কোথাও কাঁটে কা টক্কর দিয়েছে মূলত প্রচার অভিযানে সিপিআইএমএল অর্থাৎ লিবারেশনকে। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় আমরা সকলেই হয়তো খেয়াল করছি, তা হচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণার ঠিক 24 ঘন্টা পরই তৃণমূল কংগ্রেসের তরফে এই 6টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়।
বিজেপির তরফে 19শে অক্টোবর প্রথম এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয় এবং আমরা দেখতে পাই রাজ্য বিজেপি এবং কেন্দ্র বিজেপি উভয় একসঙ্গেই জেলা বিজেপি কমিটির ওপরেই আস্থা রাখলো এবং তাদের দেওয়া প্রার্থীকেই এবার বিজেপি নিজের টিকিটে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দাঁড় করিয়েছে। ঠিক একই পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের তরফেও আমরা নিতে দেখলাম। 19শে অক্টোবর বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার 24 ঘন্টা পর 20শে অক্টোবর তৃণমূল কংগ্রেসের তরফে এই 6টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং এই 6টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার ক্ষেত্রে আঞ্চলিক নেতৃত্বকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক যেমনটা ধরুন নৈহাটি কেন্দ্রে প্রার্থী সনদ, সে দীর্ঘদিন নৈহাটি টাউন তৃণমূলের সভাপতি। শুধু তাই না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে সনদ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন কাজ করে চলেছেন তারই ফলস্বরূপ তাকে এবার এই বিধানসভা উপনির্বাচনে টিকিট দেওয়া হলো। পার্থ ভৌমিকের সঙ্গে ওতপ্রোতভাবে ঘনিষ্ঠ সনদ এবার সরাসরি নামলেন রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে বিধানসভার টিকিট হাতে এবং তার পাশে এবারের প্রচার অভিযানে প্রথম থেকেই দেখা গেল সাংসদ পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হেভিওয়েট নেতা নেত্রীকেও দেখা গেল নৈহাটি প্রার্থী সনতের হয়ে প্রচার অভিযান করতে। প্রচার অভিযানে খোঁজ চলে গেছিলেন ববি হাকিম, একই সঙ্গে তার হয়ে প্রচার অভিযানে গেছিলেন কুণাল ঘোষও। একদিকে সাংসদ পার্থ ভৌমিকের ক্লিন ইমেজ, তো অন্যদিকে ববি হাকিম এবং কুণাল ঘোষের জ্বালাময় বক্তব্যকে কেন্দ্র করে নৈহাটি কেন্দ্রে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের চান্সই সবচেয়ে ভালো দেখতে পাচ্ছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দিতে যাওয়া ভোটাররা বলেই এলাকার সমীক্ষা থেকে উঠে আসতে শুরু করেছে বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। কিন্তু 13 তারিখ ভোট গ্রহণের আগে এই যুক্তির সঙ্গে একেবারেই সহমত নয় আশীর্বাদ দ্য ট্রুথ, কারণ শেষ মুহূর্তে ইভিএমে গিয়ে ভোটারদের মতামত কোন রাজনৈতিক দলের দিকে পড়ে তা কিন্তু স্বয়ং ভগবানও জানে না। আর সেখান থেকে দাঁড়িয়ে নৈহাটি কেন্দ্রে সনতের জয় যে একেবারে নিশ্চিত বলে ধরেই নেওয়া হচ্ছে তা কিন্তু একেবারেই ধরছে না আশীর্বাদ দ্য ট্রুথ। কিন্তু এটাও ঠিক, নৈহাটি কেন্দ্রে বিজেপি সিপিআইএম প্রার্থীদের তুলনায় সনতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার মেদিনীপুর কেন্দ্রে দেখুন, সুজয় হাজরাকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। যে সুজয় হাজরাকে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে যখন মেদিনীপুর কেন্দ্র থেকে জুন মালিয়াকে লোকসভার টিকিট দিল তৃণমূল কংগ্রেস, তারপর জুন মালিয়ার সঙ্গে সুজয় হাজরার বেশ কিছুদিন বাগবিতণ্ডা চলে, কিন্তু তারপরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সেই বাগবিতণ্ডা মিটে যায় এবং সুজয়কে দেখা যায় লোকসভা নির্বাচনে জুন মালিয়ার হয়ে প্রচণ্ড প্রচার অভিযানে সামিল হতে। এবং তৃণমূল অন্দরে এটাও বলা হয় সুজয় হাজরার কাঁধে ভর করেই জুন মালিয়া মেদিনীপুরের টিকিটে জয়যুক্ত হন। এবার সুজয় হাজরাকে তার পারিশ্রমিক দিল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে সুজয় হাজরাকে প্রার্থী করার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের তরফে যেমন জেলা নেতৃত্বের কাছে তৃণমূল কংগ্রেসের একটা প্রচ্ছন্ন মেসেজ পাঠালো এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেও, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকদের কাছে এটাও স্পষ্ট হয়ে গেল যে দলের হয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে যদি কোনো ব্যক্তি বা কোনো নেত্রী কাজ করেন তাহলে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে তার পারিশ্রমিক দেবে। আর সেইভাবেই সুজয় হাজরা কিন্তু মেদিনীপুরে নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। কিন্তু নৈহাটি এবং মেদিনীপুর ছাড়াও অন্যতম চমক দেখা গেল এবার হারোয়া কেন্দ্রে, অর্থাৎ বসিরহাট কেন্দ্রে প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলাম 24 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন এবং তারপর তিনি মারা যাওয়ার ফলে বর্তমানে বসিরহাট কেন্দ্রে কিন্তু সাংসদ নেই। এবং এবারের এই উপনির্বাচনের সঙ্গে এখানেই বলে রাখা দরকার বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু হচ্ছে না, কিন্তু হাজী নুরুল ইসলাম ছিলেন হারোয়া কেন্দ্রের বিধায়ক এবং তিনি সাংসদ পদে নির্বাচিত হবার পর হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছিলেন আর তার ফলেই সেই কেন্দ্রেই হচ্ছে উপনির্বাচন। কিন্তু হারোয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে তা নিয়ে ছিল বেশ দড়ি টানাটানির খেলা। একদিকে ছিল প্রয়াত সাংসদের বড় ছেলে এবং মেজ ছেলের মধ্যে দড়ি টানাটানির খেলা, আবার অন্যদিকে ছিল মেয়র ফিরহাদ হাকিমের কন্যাকে সম্ভবত প্রার্থী করার সম্ভাবনা।
কিন্তু এই দড়ি টানাটানির খেলার মধ্যেই দেখা গেল প্রয়াত সাংসদ নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকেই এবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হলো হারোয়া কেন্দ্রে। অর্থাৎ ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে এখনো পর্যন্ত 26-এর বিধানসভা নির্বাচনের জন্য বাঁচিয়ে রাখলে বলা যায়, হাতে রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। আবার সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে দাঁড় করানো হলো সঙ্গীতা রায়কে, যার বিরুদ্ধে আবার হাইকোর্টে মামলা ঠকে বিরোধী রাজনৈতিক দলগুলি। অভিযোগ তোলা হয় তিনি তার মনোনয়ন পত্রে নিজের পরিচয় গোপন করেছেন এবং পরিচয় সংক্রান্ত ভুল তথ্য পেশ করেছেন। যদিও কলকাতা হাইকোর্টের তরফে সেই মামলা খারিজ করে দেওয়া হয় এবং জানানো হয় এই সম্পূর্ণ বিষয়টি দেখবে নির্বাচন কমিশন, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। পাশাপাশি এবার তালডাংরায় দেখা গেল ফাল্গুনী সিংহবাবুর ওপরই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস। ফাল্গুনী সিংহবাবুকেও আমরা দেখতে পেয়েছি লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাপক প্রচার অভিযানে নিজের আলাদা অস্তিত্ব জনগণের সামনে তুলে ধরতে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে মাদারিহাটের আসন নিয়ে। যে মাদারিহাটের আসন একমাত্র আসন, যে আসনকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অল্প হলেও স্বপ্ন দেখছে। কারণ এই আসনটি হচ্ছে মনোজ টিগ্গার, যে মনোজ টিগ্গা বিজেপির হয়ে 2006 সাল থেকে দফায় দফায় এই আসনটিতে নিজের কন্ট্রোল বজায় রেখেছিলেন। কিন্তু হালেই মনোজ টিগ্গা 24-এর লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়ে তিনি বর্তমানে সাংসদ হয়েছেন, আর তারপর থেকেই এই আসনটি শূন্য। এবার মাদারিহাটের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার প্রার্থী হয়েছেন জয়প্রকাশ টপ্পো। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, মাদারিহাটের এই আসনে কিন্তু সত্যি জোর লড়াই হতে চলেছে। যদিও মনোজ টিগ্গা বর্তমানে গত 1.5 মাস ধরে বিজেপির বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করে দলের অন্দরে বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যাকে কেন্দ্র করে যে বিজেপি মাদারিহাটের এই আসনকে কেন্দ্র করে প্রবল স্বপ্নে বুক বেঁধেছে, বর্তমানে সেই বিজেপি কিন্তু মাদারিহাটের এই আসন থেকে তাদের উৎসাহ হারিয়েছে বলে বিজেপির অন্দর সূত্রে খবর। যদিও মাদারিহাটের আসনেই কিন্তু এই 13 তারিখের ভোট গ্রহণে আমরা আসল লড়াই দেখতে চলেছি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ঠিক কী প্রচার অভিযানের স্ট্র্যাটেজি নিল, এবার আসুন সেই প্রসঙ্গে আলোচনা করা যাক। প্রসঙ্গত 9 আগস্টের আর.জি. করের ঘটনার পর রাজ্য জুড়ে এটা বলতে আর অপেক্ষা রাখে না, সাধারণ আপামর জনগণ রাজনৈতিক দল, ধর্ম, সম্প্রদায় সব ছেড়ে দিয়ে একটাই দাবিতে সরব হয়, উই ওয়ান্ট জাস্টিস। সকলের কাছেই একটাই দাবি, তারা সকলেই চেয়েছেন নির্যাতিতার বিচার। যে বিচার আমরা আজও চাই, আগামী দিনে যতদিন না সেই বিচার পাবো আমরা সকলেই চাইব। কিন্তু আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে রাতারাতি একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলে তারা অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলে আন্দোলন গড়ে তুলেছেন নির্যাতিতার বিচারের দাবিতে, ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলেরা দফায় দফায় জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই অরাজনৈতিক মঞ্চে নাক গলাবার এবং বলা যায় সরাসরি প্রবেশের চেষ্টা করে। সিপিআইএম এর তরফে এই প্রবেশ খুব সহজে করা সম্ভব হয়, কারণ জুনিয়র ডক্টরস ফ্রন্টের সিংহভাগই বাম এবং অতি বাম মতাদর্শে বিশ্বাসী। আবার অন্যদিকে বিজেপির তরফে দফায় দফায় চেষ্টা করা হলেও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনে তারা কোনো রকম এক মুহূর্তের জন্য নাক গলাবার সুযোগ পায় না, যাকে কেন্দ্র করে যখন জুনিয়র ডক্টরস ফ্রন্ট ধর্মতলার আমরণ অনশন প্রত্যাহার করে নবান্ন সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সঙ্গে, তার 24 ঘন্টার মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি গোটা আর.জি. কর আন্দোলনকে ব্যর্থতার দাগে দাগিয়ে দেয়। আর কেনই বা বিজেপির তরফে ব্যর্থ বলা হবে না, কারণ বিজেপির তরফে দফায় দফায় তো আন্দোলনে প্রবেশ করার চেষ্টাও করা হয়। যদিও বিজেপির অতীত ইতিহাসে এই ধরনের কুখ্যাত একাধিক ঘটনার যোগসূত্র রয়েছে, বিজেপির সাংসদ, নেতা, মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ আছে নারী নির্যাতনের। হালেই উন্নাও, হাতরাস, কাঠুয়া সহ একাধিক ঘটনা রয়েছে নরেন্দ্র মোদীর জমানাতেই, আর তাতেই বিজেপি দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও ঘোষণা করা হয়েছিল যারা হাতরাস, কাঠুয়া, উন্নাওয়ের ঘটনার সঙ্গে যে রাজনৈতিক দল যুক্ত তাদের কোনো রকমেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের এই আন্দোলনে যুক্ত করবে না। আর এর জেরেই রাজ্য বিজেপির কিন্তু প্রবল গোঁসা হয়েছিল।
তার মধ্যেই আবার রাজ্য বিজেপির অন্যতম নেতা, যিনি বিচারপতি থেকে রাতারাতি মাসিয়া হয়ে গেছিলেন এবং তারপর নিজের ধান্দাবাজিকে সামনে রেখে রাতারাতি বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আগেই তিনি পদ ছেড়ে দিয়ে তিনি চলে যান বিজেপিতে নাম লিখিয়ে, এবং বর্তমানে তিনি তমলুকের সাংসদ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথমে দেয় গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারেরা লালবাজারে যখন তারা অবস্থান করছিলেন। আবার তারপরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানের সময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আর এই দুজন নেতা নেত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পর স্বভাবতই যে কোনো রাজনৈতিক দলই চটে যাবে। আর রাজ্য বিজেপি যেখানে দাবি করে যে বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় দল, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তাদের রাগটা একেবারেই অসম্ভব কিছু নয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, যেখানে আর.জি. কর কাণ্ডকে এত হাওয়া দেওয়া হলো, সেখান থেকে এই 6 বিধানসভা উপনির্বাচনে শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্য বিরোধী দল সিপিআইএম কংগ্রেস জোট এবং আইএসএফ, আবার কোথাও লিবারেশন, যেখানে দফায় দফায় নিজেদের প্রচার অভিযানে আর.জি. করের প্রসঙ্গকে উত্থাপন করছে, একই সঙ্গে তারপর ঘটে যাওয়া রাজ্যের একাধিক ধর্ষণের ঘটনাকে সামনে তুলে ধরছে, বলছে নারীদের সুরক্ষা নেই, নারীদের সম্ভ্রম নেই, নারীদের সম্মান নেই। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল ঠিক অন্য স্ট্র্যাটেজিতে হাঁটা শুরু করেছে। তৃণমূল কংগ্রেস আবারও লোকসভা নির্বাচনের মতনই বিধানসভা উপনির্বাচনেও আঞ্চলিক বিভিন্ন সমস্যাকে সামনে রেখে নিজেদের প্রচার অভিযান চালাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফে বড় বড় প্রচার অভিযান, বড় বড় সভায় এবারে নজর না দিয়ে জোর দেওয়া হয়েছে বিভিন্ন আঞ্চলিক বৈঠকে, অর্থাৎ এলাকাভিত্তিক প্রচারই এবার তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে সবচেয়ে বেশি জোর দিয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখতে পাই তৃণমূল কংগ্রেসের তরফে যেখানে রাজ্য জুড়ে জেলায় জেলায় বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল, সেই বিজয়া সম্মেলনীতে আমরা দেখতে পাই যে নারীদের সুরক্ষা নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি এত প্রচার অভিযানে নামলো আর.জি. কর কাণ্ডের পর, সেই নারীদেরই দেখলাম শাসক দলের আয়োজিত বিজয়া সম্মেলনীতে সবচেয়ে বেশি করে অংশগ্রহণ করতে। এবার যে আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলগুলি এই প্রচার অভিযানে নেমেছিল যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মহিলারা নিজেদের সমর্থনের মুখ ঘুরিয়ে নিতে চলেছেন, তা কিন্তু এই বিধানসভা উপনির্বাচনের প্রচার অভিযানের সময় আমরা মোটেই দেখতে পেলাম না। অর্থাৎ এই বিধানসভা উপনির্বাচনের প্রচার অভিযান শুরু করার আগে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে যে বিজয়া সম্মেলনীগুলি আয়োজন করা হয়েছিল, সেখানে যেভাবে মহিলারা ভিড় করেছিলেন, তাতে করে একটা বিষয় আবারও স্পষ্ট হলো যে রাজ্যের একটা বড় অংশের মহিলা ভোট ব্যাংকই এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের দিকেই অটুট রয়েছে। আর হয়তো 13 তারিখ ভোট গ্রহণেও আমরা সেই ছবি দেখতে চলেছি। কিন্তু একই সঙ্গে বলবো, মহিলা ভোট কতটা তৃণমূলের ইভিএমে জমা পড়লো তা কিন্তু আমরা জানতে পারবো 23 তারিখে ফল ঘোষণারও পর। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, 24-এর লোকসভা নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন রাজ্যের ভোটারদের তালিকা এবং তথ্য তুলে ধরা হয়, সেখান থেকে দেখা যায় পশ্চিমবঙ্গ অন্যতম একটি রাজ্য যেখানে মহিলা পুরুষ ভোটার 50-50 প্রায়, অর্থাৎ 50% পুরুষ আবার অন্যদিকে 50% মহিলা, এই পরিসংখ্যান উঠে আসে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সারা দেশের একমাত্র রাজ্য যেখানে মহিলারা ভোটে ক্রুশিয়াল ভূমিকা পালন করেন। অর্থাৎ মহিলা ভোট ব্যাংক যে রাজনৈতিক দলের দিকে থাকবে, সেই রাজনৈতিক দলের জয় প্রায় নিশ্চিত। আর সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি 2009 সাল থেকে একটানা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সহ বিভিন্ন আঞ্চলিক এবং জাতীয় স্তরের নির্বাচনগুলিতে। আর এবার প্রশ্ন, এই আর.জি. কর কাণ্ডকে সামনে রেখে যখন 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে মহিলা ভোটাররা নিজেদের মত ইভিএমে নথিবদ্ধ করবেন, তখন তারা কি শাসক দলের দিকে নিজেদের মত জানাবেন কি জানাবেন না? এই প্রশ্ন নিয়ে যখন উত্তাল হয়ে ওঠে আমাদের রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনা, তার মধ্যে কিন্তু এই আজ আশীর্বাদ দ্য ট্রুথে আপনাদের যে আনন্দবাজার অনলাইনের এই খবরটি দেখালাম, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বিজয়া সম্মেলনীতে মহিলারা যেভাবে ভিড় করছে, তাতে করে কিন্তু আবারও এটা বুঝতে হবে আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসকেই এর জন্য অন্যতম দায়ী হিসাবে চিহ্নিত করছে, রাজ্যের সিংহভাগ মহিলা কিন্তু তেমনটা মনে করেন না।
আর এখান থেকেই দেখার এবারের বিধানসভা উপনির্বাচনে শুধুমাত্র মাদারিহাটের আসন নিয়ে যেখানে স্বপ্ন দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল এই উপনির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সিপিআইএম কংগ্রেস জোট, আইএসএফ, লিবারেশন সহ অন্যান্য সকল বিরোধী রাজনৈতিক দলগুলিকে আবারও 6টি গোল দেয় কি দেয় না। আর সেই সব দিকে নজর থাকবে 13 তারিখের ভোটের দিকেও। কারণ আমাদের রাজ্যে নির্বাচন মানেই সেখানে ভায়োলেন্সটা খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা যে নির্বাচনই হোক, এমনকি এলাকায় এলাকায় সমবায় নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখি মারপিট, হানাহানি, ভাঙচুর, একটা দুটো দুমদাম পেটও পড়ে যায়। এবার দেখার এই বিধানসভা উপনির্বাচনে রাজ্যের শাসক দল বনাম বিরোধীদের মধ্যে ভোট গ্রহণের দিন রাজনৈতিক হিংসার ঘটনা আমরা দেখতে পাই কি পাই না। কারণ এই মুহূর্তে কিন্তু সকলের নজর রয়েছে যেমন আরজিকর কাণ্ডের দিকে, ঠিক তেমনটা নজর থাকবে বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ভোটের দিন জমি দখলের জন্য রাস্তায় নেবে, এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটায় কি ঘটায় না। একই সঙ্গে নজর থাকবে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দিকেও, কারণ দু তরফেই কিন্তু ভোট লুটের অভিযোগ ওঠে, আবার দু তরফই কিন্তু ভোট লুটের মতন ঘটনার সঙ্গে যুক্তও থাকে। দু তরফেরই কর্মী সমর্থকেরা রাস্তায় নামে, একে অপরের সঙ্গে হিংসায় জড়ায়। আর সেই সব দিকেই নজর থাকবে আশীর্বাদ দ্য ট্রুথের, নজর থাকবে রাজ্যের মানুষের। আর নজর রাখুন আপনারা আশীর্বাদ দ্য ট্রুথের পর্দায়। আমি আশীর্বাদ, নমস্কার।